আসসালামু আলাইকুম। নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা থেকে এ হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতকদের দেশে ফেরানোর দাবিও জানায় তারা। পদযাত্রাটি পুলিশি বাধায় পড়লে রাজধানীর বাড্ডা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় দূতাবাসের দিকে যাবার চেষ্টা ছাত্র জনতার। ভারতীয় আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতেই লং মার্চ কর্মসূচি হাতে নেয় জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম। পদযাত্রাটি রাজধানীর বাড্ডার কাছে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে অবস্থান নিয়ে আগ্রাসন বিরোধী স্লোগান ও বক্তব্য দেয় বক্তারা। আমরা এই ভারতের আধিপত্য কোনোদিনই চাই না, আমরা নিজেরা আজাদি হতে চাই। এই ভারতের আধিপত্যের সাথে লড়াই করার জন্যই আজকে হাদি ভাইকে গুলিবিদ্ধ হইতে হয়েছে। হাইকমিশন ঘেরাওর মধ্য দিয়ে আমরা জানাতে চাচ্ছি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ভারতের দাবিদারি, ভারতের প্রভুত্ব বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে কায়েম হতে দেব না। গুজরাটের কথা তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, বাংলাদেশ। আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ লাগিয়ে কথা বলবা, দাদাগিরি করবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আমাদের শরীর যেমনটা ছিঁড়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের জেনেছে ভারত আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নেব, প্রতিটা রক্তের বদলা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর 3টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের সামনে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকেই পদযাত্রাটি ভারতীয় দূতাবাসের দিকে রওনা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তাই তলবের ঘটনা স্বাভাবিক। সরকার একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত শুনতে চায় না বাংলাদেশ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার দুপুর 12টার দিকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ব্যাপারে উদ্বেগ এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানায় দেশটি। এক বিবৃতিতে ভারত জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা করে দেশটি। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ চায় না বাংলাদেশ। গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুদেশের সম্পর্কে টানাপোড়েন থাকায় হাইকমিশনারকে তলব করাও অপ্রত্যাশিত কিছু না বলে মন্তব্য করেন তিনি। একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে
এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শফিক মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী এলাকায় উঠান বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অন্তত ৩০,০০০ আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় নিয়েছেন অভিযোগ করেন হাসনাত। বলেন, ভারতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের পাঠানো হয় বাংলাদেশে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, অসমতার সম্পর্ক মেনে নেওয়া হবে না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে এ তথ্য জানান। কোনো ধরনের মিথ্যা তথ্য বিশ্বাস না করে ওসমান হাদির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। হাদির চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরেই চলমান থাকবে। এ সময় তিনি ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিশ্বাস না করার অনুরোধ করেন। দেশে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন খুব সহজ নয়, সামনে সুবিধার সময় নয় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যুক্তরাষ্ট্রের লন্ডন সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের এই আলোচনা এক অর্থে তার বিদায়ের আগে বড় সমাগম। প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী ২৫ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। আমরা যদি ৪ কোটির পরিবারের অন্তত 30-40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষামূলক কোনো বিষয় নয়, দেশ গঠনে এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। দেশের মানুষের ন্যায্য অধিকার ফেরাতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতিও। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায়ের জন্য অহেতুক ভিড় না করার পরামর্শ দেন তারেক রহমান। দেশের বাড়ি হচ্ছে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে বরণ করতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
এই কমিটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা ও জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেবে। এছাড়া দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশে শ্রমিক পাঠানো, দালাল প্রতারণা আর জাল কাগজপত্রের কারণে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সমস্যা সমাধানে যা কাজ হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে 9 কোটি মানুষের বয়স 27 বছরের নিচে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সব দেশকে এখানে আসতে হবে, কিন্তু দক্ষ হয়ে বাংলাদেশকে তৈরি থাকতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব বলেন প্রধান উপদেষ্টা। ভুয়া জাল কাগজপত্রের কারণে অনেক দেশে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দুনিয়াতে বাংলাদেশ জালিয়াতি জাতি হিসেবে চিহ্নিত হয়েছে, এ থেকে বের হতে হবে। তার সরকার জাপানে 1 লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। পরীক্ষাটা তারা নেবে, এরা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ। তোমাদের লোক নেব কি করে? কাগজপত্র সব ভুয়া। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চিকিৎসা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছিলেন, ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি শেষে তা আমলে নেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে হাজির এবং অভিযোগ গঠনের শুনানির জন্য 21 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট হাসান জাবেদের। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সেখানে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, 2009 থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। সরকার বিরোধী ভিন্ন মতের মানুষদের অপহরণের পর বনদস্যু সাজিয়ে বা কথিত ক্রসফায়ারের নামে হত্যাযজ্ঞ চালানো হতো। অনেকের লাশও ফেরত পায়নি তার পরিবার। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুঁড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। শুধু শতাধিক মানুষকে হত্যাই নয়, আরও 3 থেকে 500 জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে
উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এদিকে জুলাই আগস্ট হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 22 ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 7 জানুয়ারি। এই মামলায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 জন বিদেশি পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। আরাফাত ইসলামের রিপোর্ট। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব। আনুমানিক আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা, এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। এছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে উল্লেখ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024-এর ডামি নির্বাচনের প্রার্থীরা যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে সংগঠনটি। 24-এর নির্বাচন রয়েছে, আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল, যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। আগামী 29 ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র বিতরণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি থেকে নাম সর্বস্ব 8টি প্রতিষ্ঠানের মাধ্যমে 56 কোটি 15 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাবেদের ভাই আনিসুজ্জামান, আসিফুজ্জামান, বোন রোকসানা জামান সহ 100 জনের বিরুদ্ধে আদালত 8টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউসিবি চকবাজার শাখা থেকে 4টি প্রতিষ্ঠান এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ ও সানশাইন এন্টারপ্রাইজ প্রায় 30 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করে। ইউসিবি এয়ারপোর্ট শাখা থেকে 2টি প্রতিষ্ঠান, পাহাড়তলী শাখা থেকে 1টি প্রতিষ্ঠান ও বদ্দারহাট শাখা থেকেও অর্থ আত্মসাৎ করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত 2 দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 3 চালানে 90 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় ভারতীয় পেঁয়াজের দাম 120 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 90 টাকায়। যদিও বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রবাসের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান,
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল মৃধা। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা দিমা জলিল ও মাইশা জাহানের যৌথ সঞ্চালনায়। প্রধান আলোচক ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি খলিল মৃধা। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ফারুক আহমেদ চান দূতাবাসের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও শ্রদ্ধা জানায়। বিজয় দিবসের আলোচনায় প্রথমবারের মতো পোস্টাল ভোটে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান রাষ্ট্রদূত। যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, পতাকা উত্তোলন ও অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান কনসাল জেনারেল মোহাম্মদ সাখওয়াত হোসেন। শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও। আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন কনস্যুলেটের কার্যালয়ের প্রধান কনসাল মেহবুব জামান। স্বাধীনতা যুদ্ধ ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়। 12টি ক্লাবের সঙ্গে আলোচনা করে আগামী রবিবার থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। এনটিভিকে এমনটাই জানিয়েছে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিদ্রোহী ক্লাব বলে কিছু নেই, সব ক্লাবই বিসিবির খোলা থাকছে আলোচনার পথ। নিলয় মজুমদারের রিপোর্ট। শেরেবাংলায় আড়ম্বরের মধ্য দিয়ে প্রথম বিভাগ লীগ শুরু হলেও খেলতে অনিচ্ছুক ক্লাবগুলো মাঠে না আসায় বিপাকে পড়ে সিসিডিএম। লীগ বয়কটে 8 দল মাঠে না আসায় তাদের অবনমন করে দেওয়া হয়। বাকি 12 দল নিয়ে নতুন সূচিতে আগামী রবিবার থেকে শুরু হবে প্রথম বিভাগ লীগ। যে 12 ক্লাবটা লিগে পার্টিসিপেট করেছে, তারপরে আমরা আসলে আজকে মিটিং করার মেন কারণটা হলো যেহেতু 8টা টিম রেলিগেটেড হয়েছে বাইলজ অনুযায়ী, বাইলজ অ্যান্ড প্লেইং কন্ডিশন অনুযায়ী, সেই হিসাবে 12টা ক্লাবকে ডাকা হলো যে আমরা যেহেতু কিছু ফরম্যাট ঠিক না, ফিকচারে কিছু প্রবলেম আসবে, এটা চেঞ্জ করে খেলতে তাদের অসুবিধা আছে কিনা, তাদের কোনো কমেন্টস আছে কিনা, এসব কারণে মিটিং করা। তো আলহামদুলিল্লাহ সবাই রাজি হয়েছে এবং আমরা আগামী সানডে মানে 21 তারিখ থেকে শুরু করে দিচ্ছি। তবে ঢাকার সব স্তরের লীগ মিলিয়ে প্রায় 44টি ক্লাব না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় ঝুঁকিতে পড়েছে ক্রিকেটারদের ভবিষ্যৎ। তবে এই 44টি ক্লাবের সঙ্গে এখন আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এটা বিদ্রোহী বলে তো কেউ নেই, সকলেই তো আমাদের ক্লাব। কেউ যদি এভরিথিং উইল হ্যাপেন উইদিন দ্য প্লেইং কন্ডিশন। প্রথম বিভাগে খেলতে না পারা খেলোয়াড়দের নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে কিনা তা এখন আলোচনার পর্যায়ে আছে বলে জানিয়েছে বিসিবি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।